নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধান। আয়ুর্বেদ পারে আপনাকে এমনভাবে সুস্থ করে তুলতে যাতে আপনি আর কোনোদিনও অসুস্থতা বোধই না করতে পারেন, কারণ আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন ভেষজ ভারতীয় একটি চিকিৎসা পদ্ধতি। শুধুমাত্র এর দ্বারা যে আপনি আভ্যন্তরীণভাবে সুস্থ হয়ে থাকেন তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, আপনার হেয়ার ফলের সমস্যা হোক কিংবা স্কিন জনিত সমস্যা কিংবা আদার্স কোনো বাহ্যিক সমস্যা, এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা নিজেদের সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই চাই নিজেদেরকে একটু সুন্দর করে দেখতে, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই চাই নিজেদেরকে একটু সুন্দর করে রাখতে, যাতে আমাদের পারিপার্শ্বিক লোক যারা আছে তারা যখন আমাকে দেখে অবশ্যই কিন্তু আমাদেরকে বলে উঠুক, বা আপনি কিন্তু বেশ সুন্দর লাগছেন আজকের দিনে। আর এই কমপ্লিমেন্ট কিন্তু বেশিরভাগ সময় মেয়েদের পেতে ভীষণই পছন্দ করেন, কারণ আমরা কিন্তু এখন প্রত্যেকেই ফটোজেনিক, আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের কিন্তু ঝকঝকে সুন্দর প্রত্যেকটা মুহূর্তেই লাগুক। এবং আপনাকে যদি সত্যি সত্যি সুন্দর স্বাভাবিক থাকতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের, কারণ এখানেই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনারা যে সকল শারীরিক সমস্যা নিয়ে এতদিন ধরে ভুগছেন কিংবা বহু জায়গায় বহু চিকিৎসা করিয়েও কোনো ফল পাননি, সেই সব জনিত শারীরিক সমস্যা থেকে নিষ্পত্তি। আর এটা কিন্তু ভীষণ দরকার, কারণ এখনকার দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের কেরিয়ারের পিছনে প্রত্যেকেই দৌড়ে চলেছি। এখন আমরা প্রত্যেকেই চাইছি নিজেদের জীবনে একটু সাকসেস পেতে, আর সেই সাকসেসে যদি আপনার কোনো রকম শারীরিক সমস্যা বাধা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের একদমই কাম্য নয়। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু ভীষণ একটা ফাস্ট লাইফ, তার সঙ্গে কিন্তু অনেকটা হেডট্রিক শিডিউল, 10 থেকে 12 ঘন্টা যারা আমরা ওয়ার্কিং রয়েছি তাদের কিন্তু কোনো একটা জায়গায় বসে কিংবা দাঁড়িয়ে কাজ করতে হয়। আর এই কাজ করতে করতেই আমরা হয়তো অনেক সময় অনুভব করি যে আমরা হয়তো আর বসে থাকতে পারছি না, হয়তো আমাদের পিঠটা স্টিফ হয়ে গিয়েছে, হয়তো আমরা কোমরটা সোজা করতে পারছি না, কিংবা আমরা এরকম সময় দেখতে পাচ্ছি যে আমরা হয়তো সোজা হয়ে বসতেও পারছি না। এই ধরনের শারীরিক সমস্যা কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে, কি কারণে দেখা দিচ্ছে, আর কেনই বা এই ধরনের শারীরিক সমস্যা এখনকার দিনে আমাদের বেশি হচ্ছে, এই যে এতগুলো কথা যিনি আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তিনি হচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। যখনই আমাদের টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন তখনই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বোঝান যে আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে কিভাবে আমরা এগিয়ে যাব। আমরা এখনকার দিনে যে সমস্যাটার মধ্যে খুব বেশি পরিমাণে জর্জরিত সেটা হচ্ছে অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস। কথাটা শুনতে হয়তো আপনাদের খুব ভারী লাগছে, একদমই নয়। এই কথাটার মধ্যে কিন্তু অত্যন্ত একটা স্বাভাবিক পরিচিত একটা রোগ রয়েছে যা আমাদের ঘরে ঘরেই এখন প্রায় দেখা দিচ্ছে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না আমরা ভীষণ সুস্থ রয়েছি, এবং যারা ওয়ার্কিং রয়েছি তাদের মধ্যে একটা বিশেষ ধরনের আমরা একটা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস। তো এটা একটু যদি দর্শকদের বিস্তারিত জানান। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আমাদের যে বাদবাকি যে স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে ঘাড়ে বা কোমরে পিঠে, তার মতোই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসও এরকমই একটি সমস্যা যেখানে আপনার হাড়, ভার্টিব্রা যে ছোট ছোট হাড়গুলো রয়েছে সেগুলো ক্ষয় পাচ্ছে, বা তার মাঝখানে যে ফ্লুইড যেটা রয়েছে যেটাকে আমরা সিএসএফ ফ্লুইড বলে থাকি, সেই ফ্লুইডটা আপনার হয়তো আস্তে আস্তে ক্ষয় পেয়ে যাচ্ছে, যার জন্য তার মধ্যে হাড়গুলোর মধ্যে ঘর্ষণ বাড়ছে, সেখানে ব্যথা অনুভব হচ্ছে, বা আপনার আস্তে আস্তে দেখবেন আপনার কোমর বা পিঠ বা ঘাড় আপনার একদম স্টিফ হয়ে যাচ্ছে, আপনি সেখানে কোনো মুভমেন্ট করতে পারছেন না, কোনো দিকে ঘাড় ঘোরাতে পারছেন না বা কোমর ঘোরাতে পারছেন না, এক জায়গায় একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো এই সমস্যাটিকেই কিন্তু আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে থাকি। খুব যে প্রচুর পরিমাণে এরকম পেশেন্ট পাওয়া যায় সেরকম নয়, বাট খুব রেয়ার ডিজিজও একদমই কিন্তু নয়। অনেকের মধ্যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আস্তে আস্তে কিন্তু তার শরীরের মধ্যে বাসা বাঁধে। ধরুন আপনার ঘাড়ে স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে, বা আপনার কোমরে রয়েছে, আপনার পিঠে রয়েছে, আপনি সেটা জানেন না, বা তার চিকিৎসা আপনার করা হয়নি, বা আপনি সঠিকভাবে তার চিকিৎসা করাননি, সেটা কিন্তু অনেকদিন ধরে থাকতে 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 একটা দিনে গিয়ে কিন্তু সেটা আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে গিয়ে পরিবর্তিত হতে পারে। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেশিরভাগ যারা
যারা একরকম ভাবে বসে বা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাজ করছেন তাদের মধ্যে বেশি দেখা দেয়, যারা খুব ভারী জিনিস বহন করেন তাদের মধ্যে দেখা দেয়, যাদের কম্পিউটার ল্যাপটপে বা টেবিল চেয়ারে বসে কাজকর্ম যারা করেন তাদের মধ্যে অ্যাঙ্কালোজিং এর সমস্যা অনেক বেশি দেখা যায়, বা যারা ভারী ওজনের জিনিস পিঠে বা মাথায় নিয়ে চলাফেরা করেন বা কাজকর্ম করেন তাদের মধ্যে দেখা যায়, বা অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে কোনো কাজ করার রয়েছে, যে আপনি কোনো সাইটে কাজ করেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেখান থেকেও কিন্তু আপনার মধ্যে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস এর সমস্যাটা আসতে পারে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি তনয় বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন এবং আপনার কি শারীরিক সমস্যা বলবেন? বরানগর থেকে বলছি। বরানগর থেকে। আচ্ছা বলুন, এবার আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়স? সমস্যা বলতে আমার গায়ে উপমা বলে মানে মাংসগুলো হয়েছে। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলবেন কি সমস্যা আপনার? হ্যাঁ, আমার গায়ে হুম। ছোট ছোট মানে ওটাকে কি বলে টিউমার মতন হয়েছে, ওটাকে ডাক্তারবাবু বলছে লাইপোমা। আচ্ছা। তো ওটা ওষুধ খেলেও কমছে না। তো আয়ুর্বেদিকের যদি চিকিৎসা করি, ওটা কি আমি চিকিৎসা ভালো করলে কি আমার পারবে? মানে আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, হয়ে গেল 1-1.5 বছর হয়ে গেল। আচ্ছা শুনুন, ম্যাম বলছে। তো লাইপোমা যে আপনার রয়েছে তার জন্য কোনো টেস্ট রিপোর্ট কিছু করা হয়েছিল, কোনো পরীক্ষা কিছু করিয়েছেন আগে আপনি? করেছিলাম, ওর ব্লাড টেস্ট করেছিলাম, তারপরে ওষুধ খাচ্ছিলাম, কিন্তু সেরকম কোনো আমি রিলিফ পাচ্ছি না। আচ্ছা, আর ওই জায়গাগুলোর মধ্যে কোনো ব্যথা নেই তো, শুধু এরকম চাকা না, চাকা না। হয়ে ফুলে আছে, তাই তো? হুম। আচ্ছা, দেখুন লাইপোমা আপনার সেরকম যে আপনার শরীরে কোনো ধরনের কোনো ক্ষতি করবে সেরকম কোনো ব্যাপার নেই। লাইপোমা মানে হচ্ছে আপনার যে সেল বা কোষগুলো রয়েছে তার পাশে প্রোটিন এসে জমা হচ্ছে, ফ্যাট বা প্রোটিন এসে জমা হয়ে হয়ে এরকম উঁচু ঢিবির মতো হয়ে যাচ্ছে আপনার সারা গায়ে, যে কোনো জায়গায় হতে পারে। আপনি যদি খুব ভারী কাজ কখনো করে থাকেন, যে আপনি হয়তো হার্ডওয়ার্ক কিছু করতেন বা আপনি জিম করতেন, হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন, তখন আপনার শরীরের মধ্যে কিন্তু লাইপোমাগুলো আসতে পারে। বা আপনার জেনেটিক যদি হয় যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার মা বাবা বা তাদের ফ্যামিলির কারোর এরকম লাইপোমার সমস্যা ছিল, তাহলে আপনার শরীরের মধ্যে কিন্তু সেটা আসতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে, নয়তো আস্তে আস্তে একটা দুটো থেকে দেখবেন সারা গায়েই আপনার এরকম ছড়িয়ে যাচ্ছে। তো একটুখানি আমি আপনাকে বলবো যে আপনার চিকিৎসা তো অবশ্যই রয়েছে, তার জন্য আপনার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস যেগুলোই রয়েছে সেগুলো নিয়ে আপনি আমাদের চেম্বারে দেখা করুন। আপনি বরানগর থেকে ফোন করছেন, আপনার জন্য মধ্যমগ্রাম চেম্বার কাছাকাছি হতে পারে বা বেলুর চেম্বার কাছাকাছি হতে পারে, যেটা আপনার সুবিধে। আপনি আপনার প্রেসক্রিপশন রিপোর্টস এগুলো নিয়ে দেখা করবেন। আপাতত এই জায়গাগুলোর মধ্যে একটু গরম সেক দিন, একটা কটনের কাপড় সেটাকে ভাঁজ করে গরম করে সেই জায়গায় একটু চেপে চেপে গরম সেক দিন। একটুখানি দেখবেন আস্তে আস্তে আপনার ফোলাগুলো কমছে, কিন্তু সেই শক্ত ভাবটা যদি আপনাকে কমাতে হয় সেখানে কিন্তু আপনার ট্রিটমেন্টের দরকার আছে। চিন্তার কোনো বিষয় নেই, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, আপনাকে গাইড করে দেওয়া হবে কিভাবে কি করতে হবে। একবার এসে একটু চেম্বারে দেখা করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, এই যে আপনাদের বুকিং নাম্বার কিংবা হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাই কিন্তু আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। কারণ আপনাদের পারিপার্শ্বিক এমন হয়তো বহু মানুষ রয়েছেন যারা বহু দিন ধরেই বহু রকম শারীরিক সমস্যা দিয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু রকমের চিকিৎসা করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। তাদের জন্য কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা ভীষণ প্রয়োজন। কারণ এই হেল্পলাইন নাম্বারে আপনি যখনই ফোন করছেন তখনই কিন্তু আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সাথে। ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যান। আমরা আবারও আলোচনায় আসবো। ম্যাম, যে আমরা স্পন্ডিলাইটিস নিয়ে আলোচনা করছিলাম, তো এই ধরনের স্পন্ডিলাইটিসের কি কি লক্ষণ দেখা দিতে পারে যদি একটু বলেন আর কি, মানে আমরা কি করে বুঝবো এই ধরনের স্পন্ডিলাইটিস যে আমাদের হয়েছে? আচ্ছা, ইনিশিয়ালি কিন্তু দেখুন আপনার স্পন্ডিলাইটিসের যেটা আপনার সবচেয়ে বড় সাইন এন্ড সিমটমস রয়েছে যে আপনার ঘাড়ে বা কোমরে ব্যথা থাকবে। এবার ঘাড়ে কোমরে ব্যথা থাকলে এরকম নয় যে আপনার হঠাৎ করে একদিন ব্যথা হলো আপনি ভাবলেন আমার অ্যাঙ্কাইলোজিং হয়ে গেল, সেরকম হয় না।
আপনার ধরুন একদিন দুদিন ব্যথা হচ্ছে, সেটা আপনার যে বালিশ যেটা আপনি ব্যবহার করেন তার জন্য হতে পারে, আপনার ঘুমানোর পশ্চারের জন্য হতে পারে, বা আপনার জায়গা চেঞ্জ হয়েছে, বেড চেঞ্জ হয়েছে তার জন্য হতে পারে। তো সেই ব্যথাটা যদি আপনার একদিন দুদিন বা 3 দিন হার্ডলি অবধি থাকে, সেটা নিয়ে আমি বলবো ভয়ের কোনো কারণ নেই। একটু যে জায়গায় ব্যথা হচ্ছে একটু গরম সেক দিন। যদি ওই জায়গাটা দেখছেন স্টিফ হয়ে থাকছে, শক্ত হয়ে থাকছে, একটু আপনি হালকা হাতে ওই জায়গাটা একটু মাসাজ করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই ব্যথাটা আপনার কন্টিনিউ 7 ডেজ চলে আপনার, তাহলে একটা কিন্তু ওই পার্টিকুলার জায়গার একটা এক্সরে রিপোর্ট করতে হবে। এক্সরে করলে সেটা আপনার বোঝা যাবে যে আপনার শুধুমাত্র স্পন্ডাইলিটিসের সমস্যা রয়েছে না, সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলিটিসে গিয়ে পরিণত হয়েছে, ইনিশিয়াল স্টেজ না কোন স্টেজ, কতটা কি ক্ষয় পেলো সেটা তখন কিন্তু বোঝা যাবে। তো একটা এক্সরে রিপোর্ট করার কিন্তু খুব প্রয়োজন রয়েছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলিটিসের শিওর শর্ট যে সিমটমস, সেটা হচ্ছে আপনার ব্যথার পাশাপাশি আপনার শিরদাঁড়াটা স্টিফ হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, আপনি মুভমেন্ট করতে পারবেন না তার। দ্বিতীয়ত মাথা ঘোরানো সেটাও থাকবে, তার পাশাপাশি চোখ আপনার লাল হয়ে যাবে, যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে একমাত্র হয়, যে আপনার ব্যথার সাথে সাথে স্টিফনেসের সাথে আপনার চোখটাও লাল হয়ে যাচ্ছে। তো এরকম যদি আপনি সাইন এন্ড সিমটমস আপনার মধ্যে দেখতে পান, আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস অলরেডি আপনার মধ্যে চলে এসেছে। দেখুন, শরীর থাকলে শারীরিক সমস্যা হবেই, কিন্তু সেই শারীরিক সমস্যা নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে চলবে না। যত পুরনো সমস্যাই হোক না কিংবা যত নতুনই সমস্যা হোক, যখন দেখছেন যে কোনো শারীরিক সমস্যা আপনার সহ্যের বাইরে হয়ে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারাও ব্যথাবিহীন জীবনযাপন করুন। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি অমিত মিত্রা বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? আমি বেতাই থেকে বলছি। আচ্ছা, বেতাই থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে বলবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা জানাবেন। বলছে মানে খাওয়ার মানে পর মানে বেশি গ্যাসটা হয়ে যায়। খাবার পর কি হচ্ছে? গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, প্রায় 1 বছর কাছে। 1 বছর। আপনার বয়সটা বলবেন একটু? বয়সটা 7 মাস। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। অনেকক্ষণ খালি পেটে থাকেন আপনি? হ্যাঁ, খালি পেটে থাকে। কেন থাকেন? কে বলেছে আপনাকে খালি পেটে থাকতে? খালি পেটে থাকলে তারপর যখন আপনি খাওয়া দাওয়া করবেন, তখন এক তো সেটা আপনার ওভার ইটিং হয়ে যাবে, যে আপনার হয়তো চোখের খিদে হোক বা আপনার এমনিতেই খিদে বা ওভার ইটিং হয়ে যাবে আপনার। আর খালি পেটে অনেকক্ষণ থাকলে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আপনার হবেই। তো খালি পেটে থাকা আপনার একদমই চলবে না। সারাদিনে আমরা 4 বার খাওয়া দাওয়া করি, আপনি প্রয়োজন হলে সেটাকে আপনি 6 বারে ডিভাইড করে নিন। বারে বারে খান, অল্প অল্প করে খান, তাহলে এই যে বলছে না খাওয়া দাওয়ার পরেই আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো আপনার আসবে না। তো বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন, খাবার ভালো করে চিবিয়ে খাবেন। আর সারাদিন মোটামুটি 3 লিটারের মতো জল খান, কিন্তু সেটা চেষ্টা করবেন ঈষদুষ্ণ একটু গরম জল খাওয়ার, তাহলে ডাইজেশনটা আরো ভালো হবে আপনার। এটা একটু করে দেখুন। আমার মনে হয় যে আপনার মাত্র 27 বছর বয়সে এই জিনিসগুলোকে একটু ঠিক করে নিলে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন হবে না। সবকিছুর জন্য যে চিকিৎসা করতে হবে, ওষুধ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আয়ুর্বেদ পারে আপনাকে যে কোনো রকম শারীরিক সমস্যা থেকে মুক্ত করতে, কারণ আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি এবং যে পদ্ধতি শুধুমাত্র ভেষজ উপাদানের উপর নির্ভর করেই কিন্তু তৈরি হয়েছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে যাচ্ছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমার নমস্কার। একটি সমস্যার জন্য আমি ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে কথা বলছেন এবং সমস্যাটা একটু বলবেন। আমি পল্লিশ্রী আছি না, বিজয়গড় পল্লিশ্রী, এখান থেকে। আচ্ছা আমার মেয়ের ব্যাপারটা কি, মেয়ের বয়স 33+। আচ্ছা কিন্তু ও কনসিভ করেছে। কিন্তু আমি একটা কথা আমার জিজ্ঞাসা ম্যাডামের কাছে, ওর আগে না 2 বার করোনা হয়ে গেছিল, একবার ডেঙ্গু হয়েছে, কিন্তু লিভারটা ইনফেক্টেড ছিল। কিন্তু ডাক্তারের চিকিৎসা করার পরে ডাক্তার বলেছে এখন ঠিক আছে। কিন্তু ও কোনোদিনই অ্যালকোহল বা নন স্মোকার, একদম কোনোদিন না। তাতে কি প্রেগনেন্সি কোনো অসুবিধা হবে? আচ্ছা শুনুন, আপনি ম্যাম বলছেন। মানে উনি সম্পূর্ণ ঠিক আছেন, তো তাহলে প্রেগনেন্সিতে অসুবিধা কেন হবে মা? আমি না সেটা জিজ্ঞেস করছি। তারপরে ও তো ওয়ার্কিং লেডি,
যার জন্য 1 ঘন্টার উপরে বাসে জার্নি করতে হয়, এই 2 মাস সামথিং ছিল। সেই জন্য কোনো অসুবিধা কি তাতে? দেখুন, অসুবিধার তো এখানে কোনো ব্যাপারই নেই। ওনার কোভিড হয়েছিল বা ডেঙ্গু হয়েছিল, সেগুলো এখন উনি তো সেরে উঠে গেছেন। এবার মোটামুটি ওনাকে একটু নিউট্রিশনাল খাওয়া দাওয়ার মধ্যে থাকতে হবে। আর যদি ওনার হাই রিস্ক প্রেগন্যান্সি না হয়, এমনিতে প্রেশার সুগারের কোনো সমস্যা নেই তো? না, প্রেশার টেশার নেই, কিন্তু ওর স্ট্রিট ছিল, যেহেতু ও নাচ করতো, ড্যান্স মানে এটা মানে প্রিয় ছিল। ও রিসেন্টলি 2-3 বছর বন্ধ ছিল, যার জন্য আবার নতুন করে 2 বছর ধরে শিখছে, মানে শেখাচ্ছে আর কি, প্র্যাকটিসের জন্য। যার জন্য সেই স্ট্রিটটাও এখন রিকভারি, ডাক্তার বলে রিকভারি। তার মানে কিরকম, কোনো ভয় কিছু নেই তো? মা তো আমি, আমার খুব চিন্তা হয়। তো আপনি যখন মা, তো আপনিও তো জানেন এই ফেজটা তো আপনিও ক্রস করে এসেছেন। উনি একদম সুস্থ আছেন, তো তাহলে আবার চিন্তা কিসের? রইল কথা যে উনি কাজকর্ম করছে। ডেঙ্গু হয়েছিল, লিভারে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? লিভারের সাথে তো এর কোনো সম্পর্ক নেই। আর ডেঙ্গুতে দেখুন, লিভার সেরকম ভাবে এফেক্টেড হয় না। জন্ডিস হলে লিভার এফেক্টেড হয়, ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে যায়। হয়েছিল 3-4 বছর আগে। আচ্ছা, তো ঠিক আছে, এখন তো উনি সুস্থ আছেন। ও খেত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে বিলিরুবিনটা তখন ওনার একটু বেশি ছিল। তো দেখুন, সেগুলো প্যারামিটার গুলো তো অবশ্যই চেক করা হচ্ছে বা চেক করা হবে। উনি যে গাইনোকোলজিস্টের আন্ডারে আছেন, উনি ধাপে ধাপে সবকটা রিপোর্ট সবসময় করিয়ে দেখে নেবেন। আর যদি ওনার কোনো ধরনের সুগার, প্রেশার বা থাইরয়েড এসবের যদি কোনো সমস্যা ওনার না থাকে, কিচ্ছু নেই। বাস, তাহলে তো কোনো চিন্তাই নেই। কাজকর্ম উনি যেরকম করছেন উনি করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আপনি বললেন যে 1 ঘন্টা ওনাকে বাসে ট্রাভেল করে যেতে হয়, সেটা যদি এখন রাস্তাঘাট খারাপ হয় তাহলে তো একটু প্রবলেম আছে। সেখানে ওনার বাসের অল্টারনেটিভ যদি অন্য কোনো রুট থাকে সেটা ব্যবহার করুক। তবে কাজ করা নিয়ে কোনো সমস্যা নেই, কাজ করুক। একদম ঘরে বসে থাকলে সেটা বরঞ্চ ওনার জন্য খারাপ হতে পারে। অফিসের গাড়িতে লাক্সারি বাস, মানে এমনি যে ইয়ে হয় সেটা না। আচ্ছা, তাহলে কোনো চিন্তা নেই মা, একদম ঠিক আছে, করুক। কারণ উনি যেহেতু ওয়ার্কিং লেডি, বা উনি একটা সময় উনি ডান্স করতেন, তো ওনার সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে ছিলেন। এখন যদি আপনি ওনাকে ধরে বেঁধে ঘরে বসিয়ে দেন, সেটা ওনার জন্য আরো খারাপ হবে। তার থেকে উনি ডিপ্রেশনে চলে আসবে বা স্ট্রেস বেড়ে যাবে ওনার, সেটা কিন্তু বেবির জন্য খারাপ হতে পারে। তো উনি যেরকম কাজকর্ম করছে করুক, আপ টু 5 মান্থ 6 মান্থ কোনো সমস্যা নেই, সেটা করতে পারবে। তারপর তো ম্যাটারনিটি লিভ আছে, তখন তো ম্যাটারনিটি লিভেই চলে আসবে। এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, শুধু খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখুন। যদি কোনো ধরনের মেডিকেশনের মধ্যে উনি এখন থাকেন, হয়তো ওনাকে আয়রনের মেডিসিন বা অন্যান্য মাল্টিভিটামিনস এগুলো দিতে পারে, সেগুলো একটু যাতে রেগুলার কন্টিনিউ করে। আর খাওয়া দাওয়ার দিকে একটু যত্ন নিন, আর কিচ্ছু করতে হবে না, আর কোনো চিন্তা করতে হবে না। ভালো হবে বলুন, আমি সেগুলো সব করে দেবো। দেখুন, এটা তো ওনার যে গাইনাক আছে, ওনার সাথে সেটা নিয়ে আপনারা অ্যাডভাইস নিন। আমার তরফ থেকে এটাই গাইডলাইন থাকবে যে উনি যেরকম ভাবে ওনার লাইফস্টাইল রেখেছেন সেটাই থাক, সেটাকে হঠাৎ করে চেঞ্জ করতে যাবেন না। সেটা ওনার জন্য হ্যাম্পার হতে পারে। যেটা উনি করতে চায় বা করতে পারে করুক। এগুলি সব সব খাবে, খাওয়া দাওয়াতে কোনো বারণ নেই, শুধু বাইরের খাবারটা খাবে না, যাতে কোনো খাবার থেকে ওনার ফুড পয়জনিং না হয়ে যায়, যাতে উনি অসুস্থ না হয়ে পড়েন, এইটুকু শুধু খেয়াল রাখতে হবে। বাইরের খাওয়া দাওয়াটা অ্যাভয়েড করুন, ঘরে যা খাবার খাবে, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে? ব্যাপারটা কি খুব চিন্তা, বাইরে সারাক্ষণ থাকে তো আমার একটু চিন্তা। এটা নিয়ে চিন্তা করার মতো কিছুই নেই, এখন প্রত্যেকেরই লাইফস্টাইলটা এরকমই। সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আপনি শুধু পাশে থাকুন, খাওয়া দাওয়াটা দেখবেন, আর কিছু করার নেই, ব্যাস। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এনবিপি নিরানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনার হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি নিরানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তেই কিন্তু ছুটে যাচ্ছেন। তাছাড়া এই মুহূর্তে আপনারা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং রামনগরবাসীদের জন্য অত্যন্ত কিন্তু একটা সুখবর, কারণ আপনাদের জন্য কিন্তু এনবিপি নিরানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক ওপেনিং হতে চলেছে রামনগরবাসীরাও যাতে সেখানকার মানুষরা আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদের পদ্ধতির মধ্যে দিয়ে আগামী জীবনটা খুব সুন্দরভাবে
ভাবে কাটাতে পারেন, তার জন্যই কিন্তু ওপেনিং হতে চলেছে। আর ওপেনিং এর দিনেই কিন্তু সেখানে উপস্থিত থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তো এই ওপেনিং এর ডেটটা কেউ মিস করবেন না, সবাই কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন। তাছাড়া আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন বিভিন্ন ক্লিনিকে, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। ম্যাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আনকি অ্যাঙ্কলাইজিং স্পন্ডিলাইটিস, তো এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কারণ আমরা প্রচুর অ্যাঙ্কাইলোজিং এর পেশেন্ট পাই, এমনও পেশেন্ট পাই যারা কিনা স্ট্রেচারে বা হুইল চেয়ারে আমাদের কাছে আসছেন, পরবর্তী সময় ট্রিটমেন্টের পর অ্যাটলিস্ট উনি উঠে তো দাঁড়াতে পারছেন বা চলাফেরা করতে পারছেন। দেখুন, HLA-B27 একটি জিন আমাদের শরীরের মধ্যে, এই মানে যেটাকে আমরা ক্রোমোজোমও বলে থাকি। তো এই HLA-B27 যদি আপনার মধ্যে পজিটিভ থাকে, আমরা অ্যাঙ্কাইলোজিং আপনার মধ্যে রয়েছে কি নেই সেটা জানার জন্য যেরকম এক্স-রে বা MRI প্রয়োজন, শিওর শট যে আপনার ডায়াগনোসিসের জন্য প্রয়োজন রয়েছে HLA-B27 এর রিপোর্ট করা, যেটা একটা রক্ত পরীক্ষার মাধ্যমে হয়। এটা যদি আপনার পজিটিভ থাকে তাহলে সেটা অবশ্যই আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। আর এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের চিকিৎসা খুব সুন্দর আমাদের রয়েছে, যেখানে আপনার যেরকম আপনার ওরাল মেডিকেশনের একটা জায়গা রয়েছে, তেমনি কিন্তু প্রয়োজন রয়েছে পঞ্চকর্মা থেরাপি, যেটা আপনার যে নার্ভগুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেটাকে আবার সতেজ করতে সাহায্য করবে। যেটুকু হাড় আপনার ক্ষয় পেয়ে গেছে সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এই কথাটা বলি যে যেখানে হাড় ক্ষয় পাচ্ছে আপনার, এর থেকে বেশি যাতে ক্ষয় না পায় সেই জায়গাটা আমরা আপনাকে করে দিতে পারবো। যেটা ক্ষয় পেয়ে গেছে সেটাকে কিন্তু আর ফিরিয়ে দেওয়াটা সম্ভব নয়। ফ্লুইড রিস্টোরেশন সেটাও কিন্তু সম্ভব রয়েছে, কিন্তু তার জন্য দরকার পঞ্চকর্মা থেরাপির। এবার এই পঞ্চকর্মা থেরাপির একটা খুব সুন্দর একটা রোল রয়েছে এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের মধ্যে। অনেক ধরনের পঞ্চকর্মা থেরাপির মধ্যে অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, এগুলো আস্তে আস্তে যদি আমরা পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, পেশেন্ট কিন্তু আস্তে আস্তে যে মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে, যে ঘাড় ঘোরাতে পারছে না বা কোমর ঘোরাতে পারছে না, এগুলো আস্তে আস্তে করে ঠিক হবে। আর যে এর পাশাপাশি যে সিমটমস গুলো দেখা দিচ্ছে, যে চোখ লাল হয়ে যাচ্ছে, উভাইটিস এর মতো সমস্যা চলে আসছে বা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় একটু হালকা বাড়ি লাগলেই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে হাড়ের মধ্যে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনারা কিংবা আপনার প্রিয়জনেরা সুস্থ নিরোগ জীবন যাপন করুন, কিন্তু রোগ হলে কিংবা শারীরিক সমস্যা হলে সত্যি সত্যি কিন্তু আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন, যাতে তাদের পরামর্শে কিংবা তাদের চিকিৎসার জেরে আপনিও সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পান। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি কেষ্টপুর থেকে বলছিলাম, গোপাল হালদার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন গোপাল বাবু? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়স? বয়স হচ্ছে আমার 26। আচ্ছা, আমি ওজনটা বেশি বেড়ে যাচ্ছি। আপনার চেহারাটা একটু ফুলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? আগে কম খাচ্ছি, তবুও তো ওয়েট কমছে না। আচ্ছা, ওয়েট লস হচ্ছে না, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? কতদিন মানে আমার ওয়েট বেড়ে আসছে না, বলছি এই সমস্যাটা আপনার কতদিন ধরে দেখা দিচ্ছে, মানে আপনি কতদিন ধরে বুঝতে পারছেন যে আপনার ওয়েটটা বেড়ে যাচ্ছে? আমি তো সেই মোটাই হয়ে আছি, 2-3 বছর ধরে 4 বছর দেখি। আচ্ছা আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আপনি কোনো কাজ করেন না, মানে ঘরে বসে থাকার কাজ আপনার, না আপনার বাইরে ছোটাছুটির কাজ রয়েছে?
ছোটাছুটি কাজ করি না, কিন্তু বসে বসে কাজ করা হয়। বসে বসে কাজ করেন। বয়সটা কত বললেন আপনার? 26। 26। আর এখন ওজন কতটা আছে সেটা জানেন? মেপেছেন এর মধ্যে? হ্যাঁ, 69 কিলো। 69 মানে 69 কিলো, তাই তো? আর হাইট কত আপনার? 5 ফুট 3 ইঞ্চ। তো আপনার যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ওয়েট বেড়ে যাচ্ছে, তো খাবার কমিয়ে কিন্তু কোনোদিনও আপনার ওয়েট লস হবে না। এটা অনেকেরই একটা ভুল ধারণা যে আমি তো খাই না তাও আমি কেন মোটা হয়ে যাচ্ছি। তো সেটা কোনো কথা নয়, সেটা আপনার মেটাবলিজমের উপর ডিপেন্ড করে। অনেকেই আছে, আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে খুব রোগা একদম সরু লিকলিকে কিন্তু প্রচুর খায়, আপনার থেকে বেশি খায়, কারণ তার মেটাবলিজম ভালো আছে, ও যেটা খাচ্ছে সেটা তার হজম হচ্ছে। আপনার মেটাবলিজম খারাপ, যার জন্য আপনার মনে হবে আমি 1 গ্লাস জল খেলেও আমি মোটা হয়ে যাচ্ছি। আপনি বলছেন আমি ভাত খাই না, ভাত না খেয়ে আপনার এরকম কি লাভ হচ্ছে? ভাতের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, রুটির মধ্যেও কার্বোহাইড্রেট আছে, ওটসেও আছে। তো কার্বোহাইড্রেট আমাদের ব্রেনের জন্য দরকার, যে ব্রেনের সেলগুলো, তাতে কার্বোহাইড্রেট প্রয়োজন রয়েছে। খাবার স্কিপ কোনো দিনও করবেন না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, এক্সারসাইজ করুন, খেলাধুলা করুন। 26 বছর বয়সে আপনি তো পারছি না, ওটা করতে গেলেই তো হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটু একটু করে শুরু করতে হবে। আপনি যদি ভাবেন যে আজকেই আমি মাঠে চলে যাব ক্রিকেট খেলতে, 50 ওভারের ক্রিকেট খেলে নেবো, সেটা তো হবে না। একটু একটু করে শুরু করুন। আজকে আপনি প্রথম দিন শুরু করুন 15 মিনিট একটু এক্সারসাইজ করুন, তারপর আধা ঘন্টা করুন, তারপর 40 মিনিটস করুন, তারপর 1 ঘন্টা করুন। আপনি একদিনই যদি ভাবেন আজকেই সব করে নেবো, তাহলে তো হবে না। আর দেখুন, আপনার হাইট 5 ফুট 3 ইঞ্চি আছে, 69 আপনার কেজি ওজন আছে, আপনি বলছেন মোটামুটি 60 অব্দি আপনার এলে যথেষ্ট। তো আপনি যদি 4 to 5 কিলো আপনি লস করতে পারেন, খুব ভালো হবে সেখানে। তার জন্য এক্সারসাইজ করুন, খাবার স্কিপ কোনোদিনও করবেন না। যেরকম আপনার খাবারের রুটিন রয়েছে খাওয়া দাওয়া করুন, তবে হ্যাঁ, বাইরের খাওয়া দাওয়াটা আপনি করবেন না। খেতে বলছি বলে এরকম নয় যে বাইরে কাজ করছি তো চাউমিন খেলাম, রোল খেলাম, সেটা করবেন না। খুব ভালো, বাড়িতেই খাওয়া দাওয়া করুন। বাইরে টুকটাক কাজ করি, বাবা মা যেতে দেয় না বাইরে। যেতে দেয় না বাইরে, সেটা আবার কেমন কথা হলো? বাইরে না বেরোলে আপনি বাইরে কাজ করতে দেয় না, কাজ করতে। আচ্ছা আচ্ছা, তো সে ঠিক আছে, কিন্তু আপনি খেলাধুলা করতে বাইরে বেরোন, এক্সারসাইজ করুন, এগুলো একটু আপনাকে করতে হবে, ঠিক আছে? এখনো তো সারাটা জীবন আপনার পড়ে আছে, অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। কি করে হবে যদি এখনই অসুস্থ হয়ে যান? দেখুন, মোটা হয়ে যাচ্ছেন, দেখতে খারাপ লাগবে, সেটা কিন্তু সেকেন্ডারি ম্যাটার। প্রাইমারি যেটা আপনার সমস্যা সেটা হচ্ছে এই বডি ওয়েট থেকে আপনার কোলেস্টেরল বাড়তে পারে, হার্টের সমস্যা আসতে পারে, লিভার কিডনি এগুলোর সমস্যা আসতে পারে। তখন কিন্তু আপনি আরো একটা ফ্যাসাদের মধ্যে পড়ে যাবেন। তো বডি ওয়েটটা এর জন্য কমাতে হবে আপনাকে। সেটা তো তারপর পরে আসবে, যে দেখতে ভালো লাগছে, সব জামা কাপড় ফিট হচ্ছে, সেটা পরে আসবে। আগে নিজেকে ফিট রাখার জন্য বডি ওয়েটটাকে একটুখানি কমাতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি নানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ এবং আয়ুর্বেদকে ভালোবেসে মানুষদের সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা বিশেষ ঝলক। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপি তে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি, এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি। কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো, আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বলছে কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112, 112, যেটা 160 থাকতো সেটা 112। এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। নাম আপনার? শম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর,
এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ। বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ, সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোন ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ, আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না, সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হ্যাঁ, এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ। বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে মোটামুটি, ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এনবিপি ন্যানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনে আমাদের কিন্তু ভীষণ একটা ফাস্ট লাইফ, আর তার জন্য কিন্তু আমাদের অর্ধেকটা সময় বাইরেই কাটাতে হয়, এবং যারা মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা হেট্রিক শিডিউল, তার সাথে সাথে কিন্তু বাইরের খাবার দাবার, এবং তার সাথে সাথে কিন্তু আসছে আমাদের শারীরিক সমস্যাও। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু খুব অল্প বিস্তর কারণেই কিন্তু গ্যাস অম্বলজনিত সমস্যার মধ্যে ভুগছি। আমরা কিন্তু হঠাৎ করে বুঝতেও পারছি না কেন এই ধরনের শারীরিক সমস্যা আমাদের হচ্ছে। তাছাড়া কিন্তু আমাদের মেয়েদের যেটা সবচাইতে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস। নামটা শুনে হয়তো আপনাদের মনে হলো খুব জটিল একটা শারীরিক সমস্যা, একদমই নয়। এটা কিন্তু আমাদের এখন প্রত্যেকটা মেয়েদেরই ভীষণ একটা ন্যাচারাল কিংবা ব্যাপার হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারেই ভীষণ নেগলিজেন্সি করছি। আমাদের কোনো শারীরিক সমস্যা হলেই আমরা কিন্তু একটা কোনো রকমের মেডিসিন কনজিউম করে নিচ্ছি, এবং তখনকার মতন হয়তো আমাদের শারীরিক সমস্যাটা নিবৃত্তি হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটা যে কত বড় আকার ধারণ করতে পারে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারি না। কিন্তু যখন আপনার সেই শারীরিক সমস্যা অনেক বড় হয়ে গেল, তখন হয়তো ভীষণ চিন্তার বিষয় হয়ে যায় যে এটা আমরা কি করে সারাবো। এবং তার জন্যই কিন্তু আপনাদের পাশে সব সময় রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, কারণ আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট ট্রিটমেন্ট করাই ভীষণ প্রয়োজনীয়, এবং এখানেই কিন্তু সাফল্যতা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের।
আজকেও এমন একজন ব্যক্তিত্ব আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, যে মানুষটি বহু ব্যস্ততার মধ্যেও কিন্তু লাইভে আসতে কখনো ভুলছেন না, কারণ শুধুমাত্র সচেতনমূলক বার্তাই আপনাদের জন্য পৌঁছে দেওয়ার জন্য। কারণ যে মানুষটি প্রত্যেকটা সময় টেলিভিশন পর্দার সামনে আসলেই যখনই তিনি কথা বলছেন, যখনই তিনি আমাদেরকে নানা বিষয় অবগত করছেন, আমরা কিন্তু সেই সব বিষয়গুলোতে অ্যাওয়ার হচ্ছি। আজকেও কিন্তু সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের মহিলাদের বিশেষ করে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর যেটা সব থেকে বেশি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস। তো এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে, কিংবা এই ধরনের শারীরিক সমস্যা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। আচ্ছা, আগে একটু বলবো যে ইউটেরাইন প্রোলাপস সমস্যাটা কি, কেন হচ্ছে, তারপর আমরা আসছি। দেখুন, ইউটেরাইন প্রোলাপস মানে হচ্ছে মহিলাদের মধ্যে যে ইউটেরাস যেটা রয়েছে, যেটাকে আমরা জরায়ু বা বাচ্চা ঘরে বলে থাকি, সেই ইউটেরাসটা আমাদের ঠিক পেলভিক রিজন, মানে আমাদের তলপেটের যে অংশটা রয়েছে ওই জায়গাটার মধ্যে সেই অর্গানটা আমাদের রয়েছে। তো এই যে ইউটেরাসটা আস্তে আস্তে আপনার হয়তো নিচের দিকে নেমে আসতে পারে। আপনি যখন ইউরিনেশনে যাচ্ছেন বা আপনি যখন স্টুল পাস করছেন বা খুব প্রেসার দিচ্ছেন, তখন আপনার মনে হবে যে কিছু একটা আপনার বাইরের দিকে বেরিয়ে আসছে বা নিচের দিকে নেমে আসছে। তো এই সমস্যাটাকে আমরা ইউটেরাইন প্রোলাপস বলে থাকি। এইবার এই সমস্যাটি কেন হয়? আমাদের এই যে বললাম যে তলপেটের যে অংশটা, যেটাকে আমরা পেলভিক রিজিয়ন বলি, এখানে যে মাসেলগুলো যেগুলো রয়েছে, যে মাংসপেশিগুলো যেগুলো রয়েছে, তার মধ্যে যদি ইলাস্টিসিটি, মানে তার যে একটা ধরে রাখার ক্ষমতা, সেটা যদি আস্তে আস্তে যদি কমে যায়, ইলাস্টিসিটি যদি কমতে থাকে, তখন সেটা লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়ার জন্য সেই আপনার জরায়ুটার জায়গা থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে থাকে। বা যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে, ধরুন আপনার 2 বা 3টে সন্তান রয়েছে, সেগুলো আপনার নর্মাল ডেলিভারি হচ্ছে, তো ডেলিভারির সময় একটা প্রেশার দিতে হয়। তৎক্ষণাৎ হয়তো আপনি সেটা নিয়ে কোনো সমস্যা ফিল করবেন না। আস্তে আস্তে যখন আপনার বয়স বাড়তে থাকবে, তখন কিন্তু আপনার মধ্যে এই ইউটেরাইন প্রোলাপস, এই সমস্যাটা আসাটা কিন্তু খুবই কমন। যাদেরই এরকম নর্মাল ডেলিভারি হয়েছে, 2 বা 3টে সন্তান রয়েছে, আর সেগুলো সবকটাই নর্মাল ডেলিভারি হয়েছে, তাদের মধ্যে কিন্তু ইউটেরাইন প্রোলাপস খুব বেশি পরিমাণ দেখা দেয়। আরেকটি সমস্যা হচ্ছে যে আপনার যখন মেনোপজ যখন হয়ে যাচ্ছে, মেনোপজের সময়ও কিন্তু আফটার মেনোপজ আপনার এই ইউটেরাইন প্রোলাপসের মতো সমস্যা আপনার মধ্যে আসতে পারে। যেহেতু আমাদের এই মেনস্ট্রুয়েশন হওয়াটা বা মেনোপজ বা মেনার্কি প্রত্যেকটা একটা হরমোনের জন্য হয়, তো সেটাও কিন্তু আপনার হরমোনের ব্যাঘাতের জন্য, যে এখন সেই হরমোনটা আপনার বডিতে কাজ করছে না, তার জন্য কিন্তু আপনার এই ইউটেরাইন প্রোলাপসের মতো সমস্যা আপনার মধ্যে আসতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন হেট্রিক শিডিউল এবং তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া এবং তার সঙ্গে কিন্তু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বেসিক্যালি কিন্তু বেশিরভাগটা মহিলাদের ক্ষেত্রেই দেখা দিচ্ছে। তো এই ধরনের শারীরিক সমস্যা যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু একদমই নেগলেক্ট করবেন না, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে, কারণ তাদের পরামর্শেই আপনি কিন্তু শারীরিকভাবেই সুস্থ হয়ে উঠবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে একদম আধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যাই হোক না কেন, তার জন্য কিন্তু লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, এবং আরো বিভিন্ন থেরাপি রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতেই পারেন। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু ডায়াল করতে হবে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কিংবা কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় অন্যান্য যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি নিচের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা অত্যন্ত অব্যর্থ আয়ুর্বেদিক ঔষধের মতনই কাজ করে থাকে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সুজয় দাস বলছি ভারত থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয় জানবেন? আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়স? বয়স হচ্ছে 32, আর সমস্যা হচ্ছে মানে আমার ঠান্ডা, সর্দি, কাশি এগুলো মানে প্রায় লেগেই আছে, কিন্তু কিছুই কমছে না। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। এই আপনার ঠান্ডা লাগার যে সমস্যাটা, এটা কি 12 মাসই থাকে না শীতকালে বা ওয়েদার চেঞ্জ হলে তখন হয়?
হ্যাঁ 12 মাসই থাকে। 12 মাসই থাকে। তো এর জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন যে আপনার শরীরের মধ্যে আইজির মাত্রা, অ্যালার্জির মাত্রা কতটা কি রয়েছে? না সেগুলো কিছু করিনি। করা হয়নি। আর এই সমস্যাটা কতদিন ধরে আপনার মধ্যে রয়েছে? হ্যাঁ এটা তো প্রায় হয়ে গেল, মানে 1.5-2 বছর হয়ে গেল। বেশ, দেখুন 1.5-2 বছর ধরে আপনার এই সমস্যাটা রয়েছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার জন্য সেটা হচ্ছে আপনাকে একটা রক্ত পরীক্ষা করতে হবে, একটা আইজি রিপোর্ট করতে হবে, যার থেকে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে অ্যালার্জির মাত্রা কতটা রয়েছে। আগে কিন্তু সেটাকে ডিটেক্ট করতে হবে। অ্যালার্জির মাত্রা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনারই চট করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর সর্দি কাশি হওয়া বা গা হাত পায়ে চুলকানো, এই প্রবলেমস গুলো কিন্তু আসতে পারে। আগে এটা ডিটেক্ট করতে হবে। এইবার আপনি যেটা ঘরের মধ্যে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি আপনি বাইরে বেরোচ্ছেন মাস্ক পরুন, ঘরে যদি আপনার ধুল ঝাড়া মোছা হচ্ছে তাহলে আপনাকে মাস্ক পরতে হবে। আর একটু প্রত্যেক দিন গরম জলের ভাপ নেবেন। আপনি একটা বাটিতে জল গরম করুন, তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটা থেকে যে ধোঁয়াটা উঠছে সেটা আপনি নাক দিয়েও টানবেন, সেটা মুখ দিয়েও টানবেন। গরম জলের ভাপটা নিন, স্টিম ইনহেলেশন করুন। প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 7টা মতো তুলসী পাতা চিবিয়ে খান। ইমিউনিটি পাওয়ারটা আপনার বাড়াবে। আর যে সময় যেই ফল রয়েছে, ফ্রুটস আপনি অবশ্যই খান। যেহেতু চট করে আপনার ঠান্ডা লেগে যায় তার জন্য আপনি টক দই গরমকালে খান, কিন্তু অন্যান্য সিজনে আপনি একটু অ্যাভয়েড করবেন সেটা খাওয়া। বা পাকা কলা যদি আপনাকে খেতে হয় সকালের দিকে খাবেন। মিষ্টি যদি আপনাকে খেতে হয় সন্ধ্যের আগে আপনি খেয়ে নেবেন, কারণ এগুলো থেকে আমাদের শরীরে কফের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। তো কফ বাড়তে থাকলে আপনার এই ঠান্ডা লাগার সমস্যা কিন্তু কমবে না। একটু এর মধ্যে থাকুন, অ্যালার্জি রিপোর্টটা করান। তারপর আপনি যদি মনে করেন যে না আপনি আমাদের থেকে ট্রিটমেন্ট করাতে চাইছেন বা কিভাবে কি থাকবেন সেরকম একটা আপনি রেজিম নিতে চাইছেন, একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা মানেই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান, এবং আয়ুর্বেদ পারে আপনাকে সম্পূর্ণ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে, যেটা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ দরকার। কারণ শারীরিক সমস্যার সাথে সাথে আমরা কিন্তু অনেক সময় মানসিকভাবেও ভেঙে পড়ি, আর এটা কিন্তু একান্তই আমাদের কাছে কাম্য নয়। তো যদি আপনি শারীরিক এবং মানসিক দুইভাবেই সুস্থ থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অভিক বলছিলাম। হ্যাঁ বলুন। অভিক রয়। আচ্ছা, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আমি বলছিলাম আমার একটু মানে পেটটার সমস্যা আছে, মানে পেটটা ক্লিয়ার হতে যায়। আপনার বয়সটা কত একটু বলবেন? 32। 32। আর এই শারীরিক সমস্যাটা আপনার কতদিন ধরে? এই 6 মাস ধরে হচ্ছে। 6 মাস ধরে। মানে এর জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? না সেরকম আমি নেওয়া হয়নি। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আপনি সারাদিনে জল কতটা খান? জল প্রায় অনেক খাই, মানে 4-5 লিটার জল খাই। না, 4-5 লিটারের দরকার নেই, সেটা আপনার কিডনিতে আরো খারাপ এফেক্ট ফেলবে। সারাদিনে মোটামুটি 3 লিটারের মতো আপনি জল খাবেন। আর আপনার ইউরিন ক্লিয়ার হচ্ছে না আপনি বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সেটা কি আপনার বারে বারে ইউরিন হয়, না একবার ইউরিন হওয়ার পর আপনার মনে হয় যে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তার মধ্যে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা কিছু থাকে? মাঝে মাঝে একটু জ্বালা করে। আচ্ছা, হতে পারে আপনার ইউটিআই ইনফেকশন, আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তো আপনি সিম্পলি আপনাকে বলবো যে একটা ইউরিন টেস্ট করান, ইউরিনের রুটিন এক্সামিনেশন করান, আর একটা ইউএসজি রিপোর্ট করান। দেখুন 32 ইয়ার্স এর মধ্যে আপনার প্রোস্টেটের সমস্যা আসার কথা নয়, কারণ প্রোস্টেটের সমস্যা আমরা আফটার 40 বা 45ই দেখে থাকি। তো প্রোস্টেটের সমস্যা যদি না থাকে, আরেকটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইউটিআই সমস্যা, মানে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের আপনার সমস্যা। তো এবার কি সমস্যা আপনার রয়েছে সেটা রিপোর্ট না করলে কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাবে না। জল আপনি 3 লিটারের মতো খান। যদি আপনাকে পাবলিক টয়লেট ইউজ করতে হয় একটু সাবধানে সেটা ইউজ করবেন, কারণ ইউটিআর কারণ কিন্তু আপনার হাইজিন মেনটেন যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার ইউটিআই হতে পারে। ঘরে বাড়িতে যখন আপনি ইউজ করছেন তখন আপনি বেশি করে সেখানে জল দেবেন, যাতে ইনফেকশন থাকলে আপনার থেকে বাড়ির লোকের না হয়, বা যদি আপনার বাড়ির লোকের কারোর রয়েছে সেটা যাতে আপনার মধ্যে না আসে, আগে ফ্লাশ আউট করুন, দেন আপনি ইউজ করুন। একটু নিজেকে এরকম প্রোটেকশনে রাখুন। আর রিপোর্টটা অবশ্যই করান, একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট। ইউরিনের কি রুটিন চেকআপ? রুটিন ইউরিন ফর আরই আপনি সেটা বললেই হবে, রুটিন চেকআপ হবে। আর একটা ইউএসজি মানে আল্ট্রাসাউন্ড করান আপনি একটা আপনার পেটের, ঠিক আছে? হোল অ্যাবডোমেনই করিয়ে নিন, যখন একবার করেছেন হোল অ্যাবডোমেনই করিয়ে নিন। এই রিপোর্ট দুটো করান। দুর্গাপুর আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে বলে দেবে যে কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে রিপোর্টস এর মধ্যে, রিপোর্টস গুলো নিয়ে আমাদের কাছে আসবেন। কিভাবে কি করতে হবে, কি করে আপনি ভালো থাকবেন, সবটা আমরা আপনাকে গাইড করব। ক্লিয়ার হয়ে যাবে ম্যাডাম? একদম একদম, কোনো চিন্তা নেই এটা নিয়ে। ঠিক আছে।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবার আলোচনায় আসবো। ম্যাম, যে আলোচনা করছিলাম আর কি ইউটেরাইন প্রোল্যাপস, তো এই ধরনের শারীরিক সমস্যা হলে কি মানে প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো রকম সমস্যা হতে পারে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রেগনেন্সির সময় হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি আপনার ডিলেড প্রেগনেন্সি হয়, যে একটু আপনার এজ বেড়ে গেছে, তারপর আপনার ফার্স্ট চাইল্ড হচ্ছে, আপনার প্রেগনেন্সি তখন এসছে, তারপরে কিন্তু আপনার ইউটেরাইন প্রোল্যাপসের সমস্যা আপনার মধ্যে আসতে পারে। আর যেটা আমি একটু আগে বললাম যে দ্যাট ইজ ডিউ টু হরমোন। আমাদের শরীরের মধ্যে যখন ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায় আফটার মেনোপজ, তখন কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। বা যদি আপনি হেভি ওয়েটের কোনো কাজ করছেন, বা আপনাকে নিচে বসে বেশি কাজকর্ম করতে হচ্ছে, এরকম যদি আপনার মধ্যে কোনো প্রবলেমস আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপনার এই কাজগুলোকে একটু স্টপ করতে হবে, বা একটু কাজের ধরনটাকে আপনার চেঞ্জ করতে হবে। একটু আগে থেকে যদি সচেতন থাকেন, তাহলে কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে কিন্তু আপনার সমস্যা হবে না। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, কিন্তু শারীরিক সমস্যা হলে আপনারা কোথায় যাবেন? ঘাবড়ানোর দরকার নেই, কিংবা ভয় পাওয়ারও দরকার নেই। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছে, যাকে বলে একদম যে কোনো শারীরিক সমস্যারই রুট ট্রিটমেন্ট। আর এই রুট ট্রিটমেন্টই করে থাকেন যারা, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে মুনমুন ব্যানার্জি বলছি। আচ্ছা, পুরুলিয়া থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধেই বলছি। আচ্ছা, তোর পিরিয়ডের সমস্যা আছে। আপনার মেয়ের বয়স কত? 26 বছর বয়স হয়ে গেল। 26 বছর। আর এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা প্রায় মানে কি বলবো, মানে প্রথম থেকে যে ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার ঠিক ওষুধ দিচ্ছে, আবার শরীর খারাপ খুলে যাচ্ছে, আবার মানে বন্ধ, আবার ওষুধ দিয়ে খুলাতে হচ্ছে। তো এটা কিসের জন্য, মানে বারবার কি ওষুধ খেয়ে যাবে, খুলাবে, এরকমই মানে 26টা বছর মানে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একদম। আপনি শুনুন, ম্যাম বলছেন। আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, যার থেকে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন মেয়ের, ডাক্তারবাবু কি বলেছে ওনার এই পিরিয়ডস এর সমস্যাটা কেন হচ্ছে, কারণটা কি? এবার এটাই তো বলছে না, গোটা বডি টেস্ট হলো, ঠিক আছে, এবার আমরা তো ডক্টর নই, আমরা দেখাচ্ছি, সমস্ত ওষুধ দিচ্ছে, আর এইভাবেই মানে চলে যাচ্ছে। তো এখন আমরা একদম পরিষ্কার হয়ে গেছি যে এই জিনিসটা কি এরকমই হয়ে থাকবে। মানে ওর যবে থেকে পিরিয়ডস শুরু হয়েছে তবে থেকেই সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পিরিয়ডস ওর কত বছর বয়সে গিয়ে শুরু হয়েছে? এখন তো 26 বছর। শুরু হয়েছিল যখন, তখন কত বছর ছিল ওর? ওর তখন 19 বছর বয়সে। আচ্ছা, দেখুন 19 বছর বয়সে যদি ওর পিরিয়ডস শুরু হয়েছে, তো একটুখানি কিন্তু ডিলেতে শুরু হয়েছে, মানে দেরিতে শুরু হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি ধরুন 15-16 বছর থেকে অলমোস্ট শুরু হয়ে যায় মানে আর কি পিরিয়ডসটা। কিন্তু ওর যদি 19 বছর হয়, সেটা তো প্রথমত ডিলে সেখানে। এবার তারপর থেকে আজকে 26 বছর হয়েছে, মানে 7 বছর যদি ওর এরকম ভাবেই চলে, তো আপনি তাহলে কি হিসেবে আপনার ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাচ্ছেন? আপনি মেডিকেল টার্ম বুঝতে পারবেন না, কিন্তু ওর সমস্যাটা কোথায়, কোন জায়গায় সমস্যা, সেটা তো আপনি বুঝতে পারবেন, সেটা তো আপনাকে জানতে হবে। আপনি রিপোর্ট করাচ্ছেন, তো সেটা আপনি জানবেন না রিপোর্টে কি এসছে? তো সেটা আপনার ডাক্তারকে জিজ্ঞেস করেননি কেন? ওয়াশ করাতে হবে। হ্যাঁ, কি হয়েছে? বলছে এখন পিরিয়ডটা ওষুধ দেয়, এবার খুললে পরে বলছে যে এটা ইয়ে করতে হবে, ওয়াশ করতে হবে। কি ওয়াশ করবে? এবারে সেটাই তো বলতে পারছি না। এবারে আপনি একটু বলে দিলে ভালো হয়, কিসের জন্য, আমরা তো ডাক্তার এটাই বলবো। তো দেখুন, ইয়ে করতে হবে। আচ্ছা দেখুন, ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে যে ওর এই সমস্যাটার কারণটা কেন। কারণ আমি এই প্রোগ্রামের মধ্যে একটু আগে আমি বলছিলাম যে আমাদের যে পিরিয়ডসটা শুরু হয় সেটা হরমোনের জন্য হয়, আবার পিরিয়ডসটা যে আমাদের বন্ধ হয় সেটাও কিন্তু হরমোনের জন্য হয়। এবার ওর যদি ইররেগুলার পিরিয়ডস চলছে, ওর যে মেনস্ট্রুয়েশনটা প্রত্যেক মাসে হয় না, বা ঠিক সময় মতো হয় না, ওষুধ খেলে তবেই হয়, তো এইটা বোঝার চেষ্টা করুন যে এই হরমোনটা ওর শরীরের মধ্যে কম রয়েছে, যার জন্য বাইরে থেকে হরমোনাল মেডিসিন দিতে হচ্ছে। সেই ওষুধটা খেলে তারপর গিয়ে কাজ করছে, ওষুধটা বন্ধ করলে পিরিয়ডটা আবার বন্ধ হয়ে যাবে। তো এটা তো ন্যাচারাল নয়, এটা তো নর্মাল নয়। ন্যাচারালি হতে হবে, নর্মালি হতে হবে। তো পুরুলিয়া থেকে আপনি ফোন করছেন, পুরুলিয়া আমাদের চেম্বার রয়েছে। জিনিসটা নিয়ে আপনারা অনেক গাফিলতি করে নিয়েছেন, অনেক লেট করে ফেলেছেন। ওর এখন 26 বছর বয়স।
আরো ফিউচার ওর এখনো বাকি রয়েছে, যা রিপোর্টস রয়েছে, যা প্রেসক্রিপশন রয়েছে, সবকিছু নিয়ে আপনি আমাদের চেম্বারে এসে দেখা করবেন। সারা জীবন ওর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ওকে আমরা 16 থেকে 20টা সপ্তাহ আপনার থেকে সময় চাইবো। এর মধ্যেই ওর সিস্টেমটাকে ঠিক করতে হবে। বোঝা গেল? যেই নিয়মে হওয়া দরকার সেই নিয়মটাকে আগে ঠিক করতে হবে। তো সেই জায়গাটায় আগে চিকিৎসাটা করান। কি সমস্যা রয়েছে আপনি রিপোর্টগুলো নিয়ে আসবেন, আমরা বলে দেব কি সমস্যা রয়েছে, কি করতে হবে। আর একটু ওকে বলবেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে, মানে এক্সারসাইজ করবে, যোগা, প্রাণায়াম, খেলাধুলা, ব্যায়াম, যেটাই ও করতে চায় বা করতে পারে সেটাও করবে। ডায়েরির প্রোডাক্ট খাওয়া চলবে না, মানে প্যাকেটের দুধ, প্যাকেটের দই, প্যাকেটের পনির, এই জিনিসগুলো খাওয়া ওর চলবে না। বাইরের খাওয়া দাওয়াকে বন্ধ করতে হবে। একটু এখন নিজেকে রেস্ট্রিকশনে আনতে হবে, কারণ সত্যি কথা বলতে ওর পিরিয়ডটা অনেক ডিলেতে শুরু হয়েছে, এখনো ঠিকভাবে হচ্ছে না। পরবর্তী সময় কিন্তু এটা নিয়ে খুব একটা বড় একটা সমস্যা আপনারা দেখতে পারেন। একটু সচেতন হয়ে যান, একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আপনাকে সব বলে দেবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, এই ফোনটা সূত্র ধরে জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে কিন্তু মানে মহিলাদের পিরিয়ডিক সমস্যা কিন্তু অত্যন্ত হারেই বেড়ে গিয়েছে, মানে এবং অনেকেই বলছেন যে মেডিসিন খেলে তবেই পিরিয়ডস হচ্ছে এবং বন্ধ করার জন্য মেডিসিন প্রয়োজন হচ্ছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করবো যে এই ধরনের শারীরিক সমস্যা এখনকার দিনে মানে বেশি কেন দেখা দিচ্ছে, যদি একটু দর্শকদেরকে বলেন। এই যে সমস্যাটার মধ্যে কিছুটা তো অবশ্যই আমাদের নিজস্ব একটু গাফিলতি বা ভুল রয়েছে, তার থেকে বেশি যেটা প্রভাব ফেলছে সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের ফুড হ্যাবিট। আগেকার দিনে যেরকম ফুড হ্যাবিট ছিল এখন সেটা মোটেও নেই। এনভায়রনমেন্ট প্রচুর চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা খুব বেশি পরিমাণ এই যে বাইরের খাওয়া দাওয়ার উপর আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট, সেটা আমাদের কর্মসূত্রে হোক বা খেতে ভালো লাগে তার জন্য হোক, বা এভরি উইকেন্ডে একটা পার্টি আছে, একটা নিমন্ত্রণ আছে, একটা ইনভিটেশনে যেতে হবে, এই হবে সেই হবে, এগুলো করতে করতে আমরা আমাদের নিজস্ব লাইফস্টাইলটাকে একদম চেঞ্জ করে ফেলছি। ডায়েট হ্যাবিটটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, যেটা কিনা পরবর্তী সময়ে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের সমস্যাকে নিয়ে আসছে। এই যে উনি একটু আগে ফোন করে যিনি কথাটা উনি বললেন, 26 বছর বয়স হয়ে গেছে, এখন 7 বছর পরে ওনার হঠাৎ করে মনে হলো যে এইবার কি হবে, এইবার আমি কি করে কি করব। তো এই যে এই চিন্তাধারাটা আপনার আগে হয়নি কেন? যখন ওনার পিরিয়ডসটাই ডিলেতে শুরু হয়েছে, উচিত ছিল তখনই সেটাকে নিয়ে একটু ঠিকভাবে ট্রিটমেন্ট করার, বা আপনি ট্রিটমেন্ট হয়তো করছেন কিন্তু সেটা কিন্তু আপনার সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়ে গেল বা আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট হয়ে গেল। চিকিৎসার মানে হচ্ছে কোন একটা রোগ আপনার মধ্যে এসছে, আপনার শরীরে বাসা বেঁধেছে, তার জন্য আমরা মেডিকেশন দেবো, মেডিসিন খাবেন, আপনি ঠিক হয়ে যাবেন। দ্যাট ইজ চিকিৎসা। চিকিৎসা এইটা নয় যে আমি ওষুধ দিয়ে আপনাকে ধামাচাপা দিয়ে রাখলাম, ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খাইয়ে ধামাচাপা দিয়ে রাখলাম, সুগার বাড়ছে তার ওষুধ দিয়ে ধামাচাপা দিলাম, পিরিয়ডস হচ্ছে না তার জন্য ওষুধ দিয়ে ধামাচাপা দিলাম। নো ধামাচাপা। আপনার যেখানে সমস্যা আগে সেটাকে ঠিক করুন। আপনি পিরিয়ডস আপনার সময় মতো হচ্ছে না, বা দেরিতে শুরু হলো, বা মেনোপজ আপনার অনেক দেরিতে হচ্ছে, কেন? প্রত্যেকটার জন্য একটা করে রিজন রয়েছে। আগে রিজনটা আপনি নিজে জানুন, সেটা বুঝুন, তবে গিয়ে আপনি নিজেকে নিয়ে কনসার্ন হবেন। এক গাদা রিপোর্ট করিয়ে নিলাম, কিছুই জানতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। যে ডাক্তারবাবু আপনাকে রিপোর্ট করাচ্ছে ওনাকে জিজ্ঞেস করবেন আপনার কি হয়েছে। যদি উনি সেটা না আপনাকে বলেন বা না বোঝান, চেঞ্জ ইউর ডক্টর। ডক্টরের কাজ সেটা যে আপনাকে এক্সপ্লেইন করা, মেডিকেল টার্ম আপনি বুঝতে পারবেন না। আপনার ইউটেরাস বা আপনার ওভারির মধ্যে ফাইব্রয়েড, মায়োমা, টিউমার, সিস্ট কি রয়েছে এগুলো আপনি বুঝতে পারবেন না হয়তো, কিন্তু আপনার ওভারিতে সমস্যা আছে বা ইউটেরাসের সমস্যা আছে বা ফ্যালোপিয়ান টিউবের সমস্যা, এইটুকু তো আপনি বুঝতে পারবেন। এটা তো খুব বেসিক ব্যাপার। আপনি তো জানেন যে আপনার ভেতরে এই অর্গানগুলো আলাদা রয়েছে, এর মধ্যে সমস্যা, এইটুকু তো বুঝতে পারবেন। সেটা বুঝলেও আপনি অনেকটা কাজ করতে পারবেন, অনেকটা নিজেকে নিয়ে সচেতন হতে পারবেন। আর শুধু ওষুধ খেয়ে গেলাম, মেডিসিনের পর মেডিসিন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। মেডিসিনের পাশাপাশি এই পার্টিকুলারলি আমি যাদের পিরিয়ডস এর সমস্যা তাদের জন্য বলবো, দেখুন পিরিয়ডস এর সমস্যা মানে পিসিওডি হবে সেটা কিন্তু কোনো কথা নয়। আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হতে পারে, আপনার ইস্ট্রোজেন হরমোন কম থাকলে আপনার মধ্যে হতে পারে, বা কোনো ধরনের আপনার হ্যামারেজ, ব্লকেজ এগুলো থাকলে আপনার হতে পারে। তো রিজন আগে আপনাকে জানতে হবে, রিজনটা জানলে তারপর তার চিকিৎসা হবে। আর চিকিৎসাটা এরকম হবে যে আপনি মেডিসিন খাবেন, সমস্যার সমাধান আপনার হয়ে যাবে।
তো আপনি যিনি পুরুলিয়া থেকে ফোন করেছেন, আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করব, পুরুলিয়া আমাদের চেম্বার রয়েছে, একটুখানি ফোন করে আপনি জেনে নেবেন ডেটটা কবে রয়েছে। ডক্টর এ হালদার আমাদের থাকবেন, সিনিয়র ডক্টর আমাদের, একটুখানি যোগাযোগ করুন, চিকিৎসাটা সঠিকভাবে করান, আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। শুধু ওনার জন্য নয়, যাদেরই এই প্রবলেম রয়েছে পিরিয়ড সংক্রান্ত, মেনোপজে হোক সেটা, বা পিসিওডি বা ফাইব্রয়েড, মায়োমা টিউমার যাই রয়েছে, একটুখানি সচেতন হয়ে চিকিৎসাটা করুন। যেই মেডিসিনগুলো আপনারা খাচ্ছেন, এখন তো সবারই স্মার্টফোন রয়েছে, গুগল করুন মেডিসিনটা কি মেডিসিন, দেখবেন সেটা একটা হরমোনাল মেডিসিন রয়েছে। হরমোন আমাদের বডি ক্রিয়েট করবে, বাইরে থেকে তাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই বডি যাতে ক্রিয়েট করে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। একটু যোগাযোগ করবেন, আর সবাইকে বলবো যে একটু সচেতন থাকতে হবে নিজেকে নিয়ে। আর এই মুহূর্তে আপনারা এনবিপি নানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি নানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং রামনগরবাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ সেখানে ওপেনিং হতে চলেছে এনবিপি নানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আপনাদের ভালোবাসায় আর আপনাদের অনেক অনেক আশীর্বাদে কিন্তু এনবিপি পরিবার বড় হচ্ছে। আর ওপেনিং এর দিন কিন্তু সেখানে থাকছেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাছাড়া আরামবাগে পাচ্ছেন আপনারা এ হালদারকে, বর্ধমানেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ক্যানিং এ কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাছাড়া কাকদ্বীপে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আগরতলাতে আবারও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে আয়ুর্বেদিক চিকিৎসকরা যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা এগিয়ে যেতে পারেন। এবং আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? সমীর বলছিলাম, বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন সমীর বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়স? বয়স হচ্ছে 29 প্লাস। সমস্যা বলতে মাথার চুল পেকে যাচ্ছে। মাথার চুল পেকে যাচ্ছে, আচ্ছা। এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? 1 মাস ধরে দেখছি খুব বেশি পাচ্ছি। 1 মাস ধরে খুব বেশি পেকে যাচ্ছে, আচ্ছা। শুনুন ম্যাম বলছেন। দেখুন, 1 মাস ধরে যখন আপনার সমস্যা হচ্ছে, তো নিশ্চয়ই আপনি কোনো রিপোর্ট কিছু করাননি, বা ডাক্তারকেও হয়তো আপনার দেখানো হয়নি এখনো। তো আপনাকে বলবো যে আপনি একটা আপনার রক্ত পরীক্ষা করান, যেখানে একটা লিভার ফাংশন টেস্ট আপনাকে করতে হবে, এলএফটি রিপোর্ট, আর একটা আইজিই রিপোর্ট, মানে অ্যালার্জির জন্য একটা রিপোর্ট। এই দুটো পরীক্ষা আপনি অ্যাটলিস্ট এখন করিয়ে নিন। আর আপনার ফ্যামিলিতে এরকম কারো সমস্যা রয়েছে যে অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে? আচ্ছা, দেখুন, আমাদের এনভায়রনমেন্টের জন্য এটা হতে পারে। তো অতিরিক্ত যদি আপনাকে বাইরে থাকতে হয়, চেষ্টা করবেন যে আপনার চুল বা স্ক্যাল্পটাকে একটু কটনের কাপড় দিয়ে র্যাপ আপ করে রাখুন, যাতে অতিরিক্ত ইউভি রে, যে সূর্য রশ্মি, সেটা যাতে আপনার না লাগে, বা ধুলোবালি যাতে আপনার মাথায় না লাগে। আর লিভারের কোনো সমস্যা যদি থাকে, সেখান থেকেও আপনার গ্রেইং অফ হেয়ারের সমস্যা আসতে পারে। তো কোথায় সমস্যা রয়েছে আগে সেটাকে বুঝতে হবে। কোনো ধরনের হেয়ার কালার আপনি ব্যবহার করবেন না, সেটা আরো ড্যামেজ করতে পারে আপনার চুলকে। একটু রিপোর্টসটা আপনি করান। আর বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, সেই রিপোর্টস গুলো নিয়ে একটু আমাদের চেম্বারে দেখা করবেন। একটু হেল্পলাইনে ফোন করুন, জেনে নিন যে কখন আর কোথায় আপনি ডক্টরকে দেখাতে পারবেন, কি করবেন বা কি খাবেন, কিভাবে আপনার সমস্যার সমাধান হবে, সবটাই আমরা আপনার তখনকে গাইড করব। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা মানে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ, এবং আয়ুর্বেদ পারে আপনার যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করতে, এবং তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। ম্যাম, আজকে কিন্তু আমাদের সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান।
দেখুন, যে কোনো সমস্যাই আপনার মধ্যে রয়েছে, সেটা ইউটেরাইন প্রোলাপসের মতো সমস্যা হোক বা আপনার স্কিনের কোনো সমস্যা, হেয়ার বা আপনার হাড়ের কোনো সমস্যা, কোনো সমস্যাটাকে নিয়েই বসে থাকবেন না। আমাদের প্রত্যেকদিন প্রোগ্রাম করার মানে এটাই যে আপনাদেরকে সেটা অবগত করার জন্য। আগে থেকে ট্রিটমেন্ট করবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। নিয়ে বসে থাকবেন তাহলে কিন্তু সমস্যার সমাধানও হয়তো পাবেন না, বা সেটাও অনেক ডিলে হয়ে যাবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট মানেই কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাই যদি সত্যি সত্যি চান নিজেকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে এবং নিজের প্রিয়জনকেও সুস্থ স্বাভাবিক রাখতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।